এই গল্পটা শুরু হচ্ছে ঠিক এমন একটা মুহূর্ত দিয়ে যখন মাত্র কয়েকটা সেকেন্ডের একটা সিদ্ধান্তে পুরো ইতিহাসের গতিপথ পাল্টে যাচ্ছিল। ভাবুন, একটা ঐতিহাসিক রকেট লঞ্চ হতে যাচ্ছে আর ঠিক তার আগেই না হলো এক মারাত্মক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। সোর্সটা আমাদের একেবারে কন্ট্রোল রুমের ভেতরে নিয়ে যাচ্ছে, সেই টেনশনে ভরা মুহূর্তটায়। চারদিকে কি পরিমাণ টেনশন ভাবা যায়। ইঞ্জিনিয়াররা অ্যালেন মাস্ককে বারবার বলছেন মিশনটা ফেল করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এখন প্রশ্ন হলো, কি এমন মানসিকতা থাকলে একজন মানুষ এক মুহূর্তে তার সবকিছু বাজি রেখে দেয়? এই সিদ্ধান্তের পেছনের কারণটা বুঝতে হলে শুধু মাস্ককে দেখলে হবে না, তার পেছনে যে গল্পটা আছে সেটাও আমাদের দেখতে হবে। তো এই ঝুঁকি নেওয়ার ব্যাপারটা আসলে এলো কোথা থেকে? সোর্স বলছে এর শেকড় খুঁজতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে মাস্কের আগের প্রজন্মে, আর সেখানে গিয়ে আমরা পাচ্ছি তার নানাকে, জোশুয়া হ্যালডেম্যানকে। আর বিশ্বাস করুন, তার জীবনটা ছিল যেন একটা অ্যাডভেঞ্চার ফিল্ম। মানে হ্যাল্ডম্যান ছিলেন এমন একজন মানুষ যার গল্প শুনলে মনে হবে কোনো সিনেমার চরিত্র। টিকিট ছাড়াই ট্রেনে চড়ে গোটা দুনিয়া ঘুরে বেড়ানো থেকে শুরু করে একটা সিঙ্গল ইঞ্জিন প্লেন নিয়ে আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া পাড়ি দেওয়া, কোনোটাই তার কাছে অসম্ভব ছিল না। এমনকি সেই লম্বা সফরের জন্য তিনি প্লেনের সিট খুলে ফেলে সেখানে এক্সট্রা ফিউল ট্যাঙ্ক বসিয়েছিলেন। আবার ধরুন, একটা হারিয়ে যাওয়া শহরের খোঁজে কালাহারি মরুভূমিতে মাসের পর মাস একাই কাটিয়ে দিয়েছেন। দুঃখজনকভাবে তার মৃত্যুও হয়েছিল প্লেন দুর্ঘটনায়, যখন তিনি আরেকজনকে প্লেন চালানো শেখাচ্ছিলেন। তার চরিত্রটা বোঝার জন্য একটা গল্পই যথেষ্ট। ভাবুন একবার, একটা মাঠে তিনি একটা প্লেন বিক্রি হতে দেখলেন, আর সেটা কেনার জন্য কি করলেন? নিজের ফ্যামিলি কারটা দিয়ে দিলেন আর বললেন বাকি টাকা কিস্তিতে শোধ করবেন। অথচ তার কাছে না ছিল প্লেন চালানোর লাইসেন্স, না কোনো টাকা। এরপর একজন পাইলটকে পটিয়ে তাকে প্লেন চালানো শিখলেন এবং সত্যি সত্যি প্লেনটা উড়িয়ে বাড়ি নিয়ে এলেন। অবিশ্বাস্য, তাই না? তো নানার কাছ থেকে পাওয়া এই অ্যাডভেঞ্চারের রক্তটা যে এলন মাস্কের মধ্যেও বইছিল, সেটা খুব ছোটবেলা থেকে বোঝা যাচ্ছিল। তিনি বারবার নিজেকে এমন সব শারীরিক আর ব্যক্তিগত ঝুঁকির মধ্যে ফেলতেন যা শুনলে অবাক হতে হয়। যেমন ধরুন, নিজের ৪২তম জন্মদিনের পার্টিতে তিনি কি করলেন? প্রায় দ্বিগুণ ওজনের একজন ১৬০ কেজি প্রফেশনাল সুমো চ্যাম্পিয়নকে কুস্তির জন্য চ্যালেঞ্জ করে বসলেন। সোর্স বলছে তিনি চ্যাম্পিয়নকে একবার ফেলেও দিয়েছিলেন ঠিকই, কিন্তু এর দায়চা হিসেবে নিজের ঘাড়ের একটা ডিস্ক এমনভাবে জখম করেন যে সেটার জন্য তাকে অনেক ভুগতে হয়েছে। শুধু তাই না, আর একবার তিনি চোখ বাঁধা এক নাইফ থ্রোয়ার বা ছুরি নিক্ষেপকারীর সামনে গিয়ে দাঁড়ান আর তাকে বলেন তার হাত পায়ের মাঝখানে রাখা বেলুনগুলো ফাটাতে। মানে তিনি যেন ইচ্ছে করেই নিজেকে বারবার এমন চরম সব ঝুঁকির মধ্যে ফেলছিলেন শুধু চ্যালেঞ্জটা নেবেন বলে। তার এই ঝুঁকি নেওয়ার মানসিকতা শুধু শারীরিক চ্যালেঞ্জের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। মাত্র ১৮ বছর বয়সে তিনি একটা বিরাট সিদ্ধান্ত নিলেন, বাবার শত বারণ সত্ত্বেও। যিনি বলছিলেন যে তিনি নির্ঘাত ব্যর্থ হবেন, তিনি একাই দক্ষিণ আফ্রিকা ছেড়ে উত্তর আমেরিকায় পাড়ি জমানোর সিদ্ধান্ত নিলেন। আর কানাডায় তার শুরুটা ছিল বলতে গেলে একটা ডিজাস্টার। পকেটে মাত্র $৪,০০০, কোনো ঠিকঠাক প্ল্যান নেই, হাতে শুধু এমন কিছু আত্মীয় ঠিকানা যাদের সাথে কোনো দিন দেখাই হয়নি। এর মধ্যে বাসে তার স্যুটকেসটাও হারিয়ে গেল, যেখানে তার সব টাকা পয়সা জামা কাপড় ছিল। ভাবুন অবস্থাটা। কিন্তু তিনি দমে যাননি। একটা কাঠের মিলে কাজ জোগাড় করার জন্য একাই হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিলেন। এইভাবেই সবকিছু হারিয়েও তিনি একটা অচেনা দেশে শুধু টিকেই থাকেননি, নিজের রাস্তা নিজেই তৈরি করে নিয়েছিলেন। আচ্ছা, এবার তাহলে চলুন আবার সেই রকেট লঞ্চের মুহূর্তে ফেরা যাক। এখন কিন্তু আমাদের মাথায় এই পুরো প্রেক্ষাপটটা রয়েছে, মানে এই যে প্রজন্ম ধরে চলে আসা ঝুঁকি নেওয়ার মানসিকতা। তো সেই সময় স্পেসএক্সের উপর চাপটা কিন্তু মারাত্মক ছিল। একদিকে ২০১৪-১৫ সালে তাদের নিজেদের রকেটগুলো একের পর এক ব্যর্থ হচ্ছিল, টেস্টের সময় ফেটে যাচ্ছিল, আর অন্যদিকে তাদের সবচেয়ে বড় প্রতিযোগী জেফ বেজোসের ব্লু অরিজিন ঠিক সেই সময়ে একটা রিইউজেবল বা পুনঃব্যবহারযোগ্য রকেট সফলভাবে ল্যান্ড করিয়ে ফেলেছিল। মানে স্পেসএক্স রেসি পিছিয়ে পড়ছিল। তো এই প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য মাস্ক একটা খুবই ঝুঁকিপূর্ণ চাল চাললেন। তিনি ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিলেন রকেটের জ্বালানিকে অসম্ভব কম তাপমাত্রায় ঠান্ডা করতে। এটা ছিল একটা একেবারে নতুন আর পরীক্ষামূলক আইডিয়া। হ্যাঁ, এতে রকেটের শক্তি বা থ্রাস্ট অনেক বেড়ে যাবে, কিন্তু সাথে ফিউয়েল লিক হওয়ার বা আরও বড় কোনো দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যাবে বহুগুণ। আর ঠিক সেটাই হলো।
লঞ্চের মাত্র ৪৮ সেকেন্ড আগে সেই লিকটা ধরা পড়ল। ইঞ্জিনিয়ার তাকে পরিষ্কার বললেন, ঝুঁকি সামান্য, কিন্তু ঝুঁকি তো আছেই, মানে যে কোনো কিছু হতে পারে। আর ঠিক সেই মুহূর্তে মাস্ক মাত্র কয়েক সেকেন্ড ভাবলেন, তারপর সিদ্ধান্তটা দিয়ে দিলেন, লঞ্চ হবে। আর সেই বাজিটা পুরোপুরি খেটে গেল। লঞ্চটা সফল হলো। এমনকি রকেটটা যখন ফিরে এসে ল্যান্ড করল, তখন একটা প্রচণ্ড বুম শব্দ হলো। মাস্ক প্রথমে ভেবেছিলেন রকেটটা হয়তো ক্র্যাশ করেছে, কিন্তু আসলে ওটা ছিল রকেটের সফল আর ঐতিহাসিক ল্যান্ডিংয়ের সনিক বুম। এই এক মুহূর্তেই স্পেসএক্স ইতিহাস তৈরি করে ফেলল। সোর্স বলছে, এই একটা ঘটনায় আসলে একটা বড় সত্যি আমাদের সামনে তুলে ধরে, আর সেটা হলো, যদি জীবনে যুগান্তকারী কিছু করতে হয় তাহলে ঝুঁকি নেওয়াটা কোনো অপশন নয়, এটা করতেই হবে, এটাই একমাত্র রাস্তা। মজার ব্যাপার হলো, সোর্স অনুযায়ী আমাদের পুরো সমাজটাই, মানে আমাদের লেখাপড়া, চাকরি, এমনকি আমাদের বাবা মায়েরা যেভাবে আমাদের বড় করেন, সবকিছুই আমাদের শেখায় কিভাবে ঝুঁকি এড়িয়ে আন্তং বা স্টেবিলিটি পাওয়া যায়। কিন্তু আমাদের এটা শেখায় না যে সফল হতে হলে ঝুঁকি নিতেই হয়। আর এই যে ঝুঁকি নিতে ভয় পাওয়ার প্রবণতা, এর থেকে জন্ম নেয় অ্যানালাইসিস প্যারালাইসিস বলে একটা অবস্থা। মানে কি? মানে হলো, আমরা ছোটখাটো সিদ্ধান্ত নিতে গিয়েও এত বেশি ভাবতে থাকি, এত বিশ্লেষণ করি যে শেষ পর্যন্ত কোনো কাজই করা হয়ে ওঠে না। এমনকি এমন সব বিষয়েও আমরা সিদ্ধান্ত নিতে পারি না যেখানে ব্যর্থ হলেও হয়তো তেমন কিছুই হারানোর ছিল না। তাহলে সোর্সের এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমাদের নিজেদের জীবনে এমন কোনো ঝুঁকি কি আছে যা নিয়ে আমরা অতিরিক্ত ভেবে চলেছি? এমন কোনো সিদ্ধান্ত যা নিতে ভয় পাওয়ার কারণে হয়তো একটা বড় ধরনের অগ্রগতি আটকে আছে? এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করতে পারলেই হয়তো অনেক কিছু বদলে যেতে পারে।